আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন নিয়ে। এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে দুইটা সৃজনশীল আসে। তো এই চ্যাপ্টার নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকে। দেখো যে এই চ্যাপ্টারে কি কি টপিক নিয়ে কথাবার্তা, মানে টপিক হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, হাইব্রিডাইজেশন, পোলারিটি ও পোলারায়ন, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই চারটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট। এখন দেখো যে পর্যাবৃত্ত ধর্ম জানার আগে আমরা আগে পর্যায় সারণী নিয়ে জানি। পর্যায় সারণী মোট হচ্ছে আমরা জানি যে 118টি মৌল। 118টি মৌলের মধ্যে কিছু ভাগ আছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এফ ব্লক আছে 27টি, এরকম আমাদের কিছু ভাগ আছে। এখন দেখো যে তোমার হচ্ছে প্রথমত প্রথমত আমাদের ক্ষার ধাতু কোনগুলা। গ্রুপ একের মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ একের মৌলগুলো ক্ষার ধাতু। তারপরে হচ্ছে দেখো যে আমি দেখাচ্ছি গ্রুপ একের মৌলগুলো, গ্রুপ একের এই মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু। এগুলো হচ্ছে ক্ষার ধাতু সবগুলাই। তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপগুলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। তারপরে এই পাশে দেখো, এই পাশে আছে হচ্ছে হ্যালোজেন গ্রুপ, আছে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোরিন। এবং এখানে আছে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলো সব নিষ্ক্রিয় গ্যাস। এখানে চ্যালকোজেন মৌল আছে, নিক্টোজেন মৌল আছে। তো এগুলো নিয়ে বেসিক প্রথমত হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মনে রাখতে হয়, মুখস্থ করতে হয় যদি তোমার বেসিক ইমপ্রুভ করতে চাও অথবা ইয়ার জন্য। কিন্তু কারো কারো যদি এক্সাইটমেন্ট থাকে তাহলে সবগুলো মুখস্থ করতে পারো। এটা পর্যায় সারণী আমাদের সব জায়গায় লাগে, এবং ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রেও পর্যায় সারণীটা লাগে। আচ্ছা, এখন দেখো তারপরে যাই। তারপরে হচ্ছে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন উপধাতু। উপধাতু হচ্ছে কি? উপধাতু আমরা মনে রাখবো বড় ছেলে যেন আজ সব থেকে অন্য। এই এই ছন্দ দিয়ে উপধাতুটা মনে রাখবো। এখানে বড়তে হচ্ছে বোরন, ছেলেতে সিলিকন, জেনোতে হচ্ছে যে জার্মেনিয়াম, আস্তে হচ্ছে আর্সেনিক, সবতে হচ্ছে টেনোনিয়াম। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো মূর্ধ ধাতু হচ্ছে কথা আজ আসবে, কথাতে হচ্ছে কপার, আস্তে হচ্ছে সিলভার, আর আসবেতে হচ্ছে গোল্ড। তারপর নিকৃষ্ট ধাতু আছে, অভিজাত ধাতু আছে, নরম ধাতু আছে, তরল ধাতু আছে, এরকম ধাতুগুলো আছে। তারপর দেখো যে আমরা কি পড়বো। এখন দেখো আমরা আমরা হচ্ছে দাঁড়াও এটা ক্লিয়ার করে নেই। আচ্ছা, আমরা হচ্ছে দেখো যে এস ব্লক মৌলের মধ্যে আমাদের ইলেকট্রন বিন্যাস কি কি। এস ব্লক মৌলের মধ্যে আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখো, যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদেরকে এনএস 1 থেকে 2, এটা হচ্ছে মেনটেন করতে হয়। এনএস 1 থেকে 2। তারপর গ্রুপ বিস্তৃতি আছে, গ্রুপ বিস্তৃতি আমাদের হচ্ছে 1 থেকে 2। আর হচ্ছে মোট মৌলের সংখ্যা হচ্ছে 14টি, এটা আমরা জানি, একটু আগে আমরা দেখলাম। পি ব্লকের ইলেকট্রন বিন্যাস হচ্ছে মেনটেন করতে হয় NH2 NP 1 থেকে 6। আর হচ্ছে গ্রুপ বিস্তৃতি 13 থেকে 18, আর মোট মৌলের সংখ্যা হচ্ছে 36। ডি ব্লক মৌল হচ্ছে N-1D 1 থেকে 10, NS 1 থেকে 2। তারপরে হচ্ছে গ্রুপ বিস্তৃতি 3 থেকে 12, এবং মোট মৌলের সংখ্যা হচ্ছে 41। এফ ব্লক মৌল এরকম N-2F 14। তারপরে হচ্ছে 1 থেকে 14, N-1D 0 থেকে 1, NS স্কোয়ার। এবং গ্রুপ বিস্তৃতি হচ্ছে 3 নাম্বার গ্রুপের এগুলো, এবং মোট মৌলের সংখ্যা হচ্ছে 27টি। এই হচ্ছে আমাদের মোটামুটি মোটামুটি একটা হচ্ছে এই কোনো ধারণা যে এস ব্লক মৌলগুলো কোথায় অবস্থিত, আবার হচ্ছে পি ব্লক মৌলগুলো, ডি ব্লক মৌলগুলো এবং এফ ব্লক মৌলগুলো। তারপর নেক্সটে আমরা দেখি। নেক্সটে দেখি হচ্ছে বিভিন্ন মৌলের বিভিন্ন শ্রেণীর হচ্ছে সাধারণ ধর্মাবলী। এস ব্লক মৌলগুলোর ধর্ম হচ্ছে এরা উচ্চ তড়িৎ ধনাত্মক মৌল। আয়নীকরণ শক্তির মান খুব কম। আয়নীকরণ শক্তি আমরা একটু পরে দেখবো আবার ডিটেলসে। তারপরে একযোজী পরমাণু আছে, দ্বিযোজী পরমাণু আছে। একযোজী মানে যাদের যোজনী 1, আর দ্বিযোজী মানে হচ্ছে যাদের যোজনী হচ্ছে 2। এবং পি ব্লক মৌল কোনগুলা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। এটা 6 নম্বরের প্রশ্নের জন্য আসে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করা, এটা ব্যাখ্যা করো। তারপর বহুরূপিতা, তারপর হচ্ছে ক্যাথোড যৌগ। এগুলো মোটামুটি পি ব্লক মৌল সাধারণ ধর্ম। এগুলো বই থেকে আরো ডিটেলসে পড়লে তোমাদের হচ্ছে টপিক গুলা আরো অ্যানালাইসিস করতে সুবিধা হবে, এবং তোমাদের এই প্রশ্নের জন্য ভালো মানবন্টন তৈরি হবে। এখন দেখো যে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌলর বা অবস্থান্তর মৌলের মধ্যে কি কি ধর্ম আছে। একটা হচ্ছে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করে, ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, এবং ম্যাগনেটিক ধর্ম এবং প্রভাবন প্রভাবন ক্ষমতা প্রদর্শন করে। ঠিক আছে। এখন দেখো, তারপরে দেখো যে এই এই ধর্মগুলো হচ্ছে দ্বিবলক মৌল হইতে হবে, অবস্থান্তর মৌল হইতে হবে। দেখো অবস্থান্তর মৌল আর দ্বিবলক মৌল কিন্তু এক না। দ্বিবলক মৌলের মধ্যে যাদের অবস্থান্তর মৌল তারাই যাদের হচ্ছে ডি ব্লকের মধ্যে 1 থেকে 9, এই যে 1 থেকে 9 সংখ্যক ইলেকট্রন বিন্যাস থাকে, তারা হচ্ছে অবস্থান্তর মৌল।
এবং তার স্থিতিশীল আয়নের 1 থেকে 9 হইতে হবে। স্থিতিশীল আয়নের আয়নের আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে, দেন দেখতে হবে যে ডি ব্লকে 1 থেকে 9 উপস্থিত আছে কিনা। এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। ঠিক আছে, তার মধ্যে এগুলো হচ্ছে তাদের সাধারণ ধর্ম, পরিবর্তনশীল জার্মান প্রদর্শন, জটিল আয়ন গঠন, রঙিন যৌগ গঠন, ম্যাগনেটিক ধর্ম, তারপর হচ্ছে প্রভাবন ক্ষমতা। এগুলো হচ্ছে তার তার সাধারণ ধর্ম। বুঝতে পারছো? এখন দেখো আমরা নেক্সটে কি আছে আমাদের? নেক্সটে আছে নেক্সটে আছে হচ্ছে নেক্সটে আছে হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্তিক ধর্ম। মৌলসমূহের পর্যাবৃত্তিক ধর্ম নিয়ে আমরা যদি জানি তাহলে দেখো যে এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে তোমাদের হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন পারমাণবিক বা আয়নিক ব্যাসার্ধ, তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম। এই 5টা বৈশিষ্ট্য মূলত হচ্ছে আমাদের মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আছে। এবং তারপরে দেখো যে নেক্সটে কি আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন দেখো যে পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে কি কি আছে। পারমাণবিক ব্যাসার্ধর বৈশিষ্ট্যটা কি কি? পারমাণবিক ব্যাসার্ধের বৈশিষ্ট্য হচ্ছে, দাঁড়াও আমি বলতেছি। পারমাণবিক যে ব্যাসার্ধের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে দেখো যে পর্যায়ে যদি একটা পর্যায়ের বাম থেকে ডানে যায়, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে হচ্ছে কমে, আর একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে হচ্ছে তোমার বাড়ে। এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের একটা বৈশিষ্ট্য। পারমাণবিক ব্যাসার্ধের বৈশিষ্ট্য তারপরে আমরা আরো জানবো। দেখো তোমাদের হচ্ছে তারপরে হচ্ছে আরো আরো কি কি জানবো। দেখো যে পরবর্তী স্লাইডে আছে আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধটা কিভাবে বের করে? আয়নিক ব্যাসার্ধ হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বাই প্রোটনের সংখ্যা। ঠিক আছে, ইলেকট্রনের সংখ্যা বাই হচ্ছে প্রোটনের সংখ্যা, এইভাবে হচ্ছে আমাদের বের করতে হয়। ইলেকট্রনের সংখ্যা বাই প্রোটনের সংখ্যা, এই যে এখানে লেখা আছে দেখো, ইলেকট্রনের উপরে হবে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এবং নিচে হবে হচ্ছে প্রোটনের সংখ্যা। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদেরকে আয়নিক ব্যাসার্ধ বের করা হয়। যেমন দেখো ফ্লোরিন 2 প্লাস এর ক্ষেত্রে, ফ্লোরিন তো না, আয়রন 2 প্লাস এর ক্ষেত্রে প্রথমত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 24 এবং প্রোটনের সংখ্যা হচ্ছে 26। এবং আয়রন 3 প্লাস এর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 23 এবং প্রোটনের সংখ্যা হচ্ছে 26। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যার প্রোটন সংখ্যার। এটার ইলেকট্রনের সংখ্যা কিন্তু প্রথমে একটা ইলেকট্রনের সংখ্যা বসছে। দেখো যে আয়রন 3 প্লাস এর ক্ষেত্রে তুমি আয়রন থেকে যদি 3টা ইলেকট্রন চলে যায় তাহলে 3 প্লাস আসে। তার মানে 3টা ইলেকট্রন, প্রথমত আর 26টা ইলেকট্রন থাকতো, 3টা ইলেকট্রন চলে গেছে, তাহলে 23টা ইলেকট্রন বাই হচ্ছে 26, মানে হচ্ছে 26টা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা তো আর কমে না, প্রোটন সংখ্যা তো একই থাকে, এই জন্য প্রোটন সংখ্যা একই আছে। আর আমরা হচ্ছে এই ইলেকট্রন সংখ্যাটা আমাদের চেঞ্জ হয়। ওকে, এখন দেখো যে আমরা তারপরে যাই, তারপরে কি কি আছে। আচ্ছা, তারপরে দেখো, উম তারপরে হচ্ছে একটা পোল কোশ্চেন দেওয়া আছে যে নিচের কোনটি সঠিক। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে যদি, মানে বাসায় প্র্যাকটিস করে বলতে কমেন্ট সেকশনে জানাবা যে অ্যান্সারটা কি হয়। যদি পারো তাহলে জানাবা, আর যদি প্রবলেম থাকে সেটাও বলে দিবা, পরবর্তীতে আমি জানাই দিব। এখন দেখো আয়নীকরণ শক্তির মধ্যে একটা পর্যায়ে কি হয়, একটা পর্যায়ের বাম থেকে ডানে হচ্ছে বাড়ে এবং উপর থেকে নিচে হচ্ছে কমে। ঠিক আছে, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কাকে বলে জানো? আয়নীকরণ শক্তি হচ্ছে তোমার একটা ধাতব পরমাণু থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তি লাগে, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির মধ্যে এখানে কতগুলো ইয়া আছে দেখো, প্রথম আয়নীকরণ শক্তি আছে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি আছে। প্রথম আয়নীকরণ শক্তিতে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করবে, দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে হচ্ছে আর একটা সেকেন্ড ইলেকট্রনটা ত্যাগ করা, আর তৃতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে থার্ড ইলেকট্রনটা ত্যাগ করা। এটাই বোঝায়। এখন দেখো যে এখানে এই যে সোডিয়ামের প্রথম এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তির পার্থক্য অনেক বেশি কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। এখানে হচ্ছে এই কি হয়, আসলে আসলে হয় হচ্ছে সোডিয়াম প্রথমত, ওর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1 হয়। পরবর্তীতে আমরা যখন সোডিয়াম প্লাস করব তখন একটা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস ধারণ করে। দেখো তোমার নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস ধারণ করে। এই জন্য সোডিয়ামের পরবর্তীতে আরো ইলেকট্রন ত্যাগ করানো সমস্যা সম্ভব হয় না। এই জন্য আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এখন দেখো তারপরে দেখি আমরা কি আছে। তারপরে হচ্ছে, আচ্ছা আমরা একটু মিশাই, তারপরে দেখতেছি আয়নীকরণ শক্তি। ওকে, এখন দেখো আমরা হচ্ছে তারপরে দেখি তারপরে কি কি আছে। আচ্ছা, এখন কিছু ব্যতিক্রম আয়নীকরণ শক্তির
কিছু ব্যতিক্রম, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম গুলো কি কি আমরা একটু দেখি। আয়নীকরণ শক্তির মধ্যে ব্যতিক্রম দেখবা, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে মাথায় রাখবা। প্রথমে আছে বেরিলিয়াম এবং বোরন। এখানে দেখবা যে 4 ঘর পর পর, ঠিক আছে, 4 ঘর পর পর, 4 ঘর পর পর হচ্ছে তার একটা মানে সম্পর্ক তৈরি করবে, ঠিক আছে। যেমন দেখো, বেরিলিয়াম বোরন, বোরন কি, যদি পর্যায় সারণীতে যাও তাহলে ওরা হচ্ছে বেরিলিয়াম হচ্ছে 4, প্রোটন সংখ্যা 4, আর বোরনের হচ্ছে 5। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এটাও কিন্তু 4 ঘর আগে। তো বেরিলিয়াম বোরনের পরে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন। এই যে নাইট্রোজেন অক্সিজেন মিল পাবা, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8, তাহলে বেরিলিয়াম ছিল 4, তারপর হচ্ছে 4 ঘর আগাইলা নাইট্রোজেন অক্সিজেনকে পাইলা, তারপরে 4 ঘর আগাইলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামকে পাবা, আবার 4 ঘর আগাইলে পটাশিয়াম আর সালফারকে পাবা। ঠিক আছে, তাহলে এইভাবেই হচ্ছে আমরা আমরা যদি আগাইতে থাকি দেন হচ্ছে আমরা এই জিনিসগুলা পাবো। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এগুলো হচ্ছে নিয়ম কানুন মানে না, ঠিক আছে। এগুলো কেন নিয়ম কানুন মানে না দেখো, এগুলো প্রথমত ওর হচ্ছে বেরিলিয়ামের হচ্ছে 4 আর বোরনের হচ্ছে 5। এই যদিও বোরনের ইলেকট্রন বিন্যাস কি, বোরনের হচ্ছে আগে আছে, মানে বেশি আছে 5 নম্বরে। আমরা জানি যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিটা বাড়ে, তাহলে এখানে হচ্ছে বাড়ার কথা হচ্ছে বোরনের, কিন্তু বোরন আর বেরিলিয়ামকে যদি তুলনা করা যায় তাহলে দেখা যায় যে সেটা হচ্ছে বাড়ে হচ্ছে বেরিলিয়ামের বেশি, বোনের কম। তাদের কারণটা কি? কারণটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের কারণে এরকমটা হয়। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝলাম আমরা। এখন দেখো যে পরবর্তীতে আমরা দেখি আরো পরবর্তীতে কি বলছে। পরবর্তীতে বলছে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি দেখো কি কি বলছে, সংজ্ঞাটা, সংজ্ঞা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, আচ্ছা একটু দাঁড়াও, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। তাহলে আয়নীকরণ শক্তির মোট উল্টাটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। আয়নীকরণ শক্তির উল্টাটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, যেখানে পর্যায় হচ্ছে বাম থেকে ডানে দেখো বাড়তেছে এবং গ্রুপের হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে কমতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির সম্পর্ক, যে পর্যায়ে যদি যত তুমি পর্যায়ে বাম থেকে ডানের দিকে যাবা তত হচ্ছে বাড়বে ইলেকট্রন আসক্তি, এবং গ্রুপের দিকে উপর থেকে নিচে কমবে। আয়নীকরণ শক্তিও কিন্তু সেম সেম ছিল, যে পর্যায়ের বাম থেকে ডানে বাড়ে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই জানবো, পরবর্তীতে আমরা আবার বাকিটা জানবো। আর তোমাদের কমেন্ট সেকশনে একটা কাজ দেওয়া ছিল, এটা করবা অবশ্যই, এটা আমাকে জানাবা। এবং এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকের পড়ালেখা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।